আমি রাসেল আহমেদ, আপনাদের স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন 24 ঘন্টায় প্রেজেন্টেড বাই এন মোহাম্মদ। সমসাময়িক রাজনীতির বিষয় নিয়ে আলোচনা করি। আজকেও সেই আলোচনায় থাকতে চাই এবং স্টুডিওতে আমাদের সাথে তিনজন অতিথি রয়েছেন, তাদের সাথে শুরুতেই পরিচিত হয়ে নিচ্ছি। ডান দিক থেকে শুরু করছি, জনাব ডাক্তার সাখাওয়াত হোসেন সায়ন্থ, সাধারণ সম্পাদক জি9, আপনাকে আলোচনায় স্বাগত। রয়েছেন জনাব সৌরভ হাসান, সম্পাদক চর্চা.com, আপনাকে আলোচনায় স্বাগত। এবং রয়েছেন জনাব আলাউদ্দিন মোহাম্মদ, যুগ্ম সদস্য সচিব, জাতীয় নাগরিক পার্টি, আপনাকে আলোচনায় স্বাগত। যেটি বলছিলাম, সমসাময়িক রাজনীতি নিয়ে আলোচনা করব। আজকে গেল দুদিন ধরে সংসদে বেশ উত্তপ্ত বলা চলে, সেটি হচ্ছে আসলে মুক্তিযুদ্ধ, জুলাই সনদকে ঘিরে এক ধরনের আলোচনা। সেটি নিয়ে একটু আলোচনা করতে চাই। একটু শুরুতে ডক্টর সায়ন্থ ভাই, একটু আপনার কাছ থেকে জানতে চাই যে আজকে এই আলোচনার মধ্যে জামায়াতের ইসলামের একজন সংসদ সদস্য তিনি একটি প্রশ্ন তুলেছেন, 1978 সালে জন্ম নেওয়া বিএনপি কিভাবে মুক্তিযুদ্ধের দল হতে পারে। তিনি একটি ব্যাখ্যাও এর মধ্যে দিয়েছেন যে যেহেতু পরে গঠিত হয়েছে, মুক্তিযুদ্ধ বিএনপিতেও আছে, জামাতেও আছে, তাহলে কেন কিভাবে শুধু বিএনপি মুক্তিযুদ্ধের দল হতে পারে? হ্যাঁ, শুধু বিএনপির মুক্তিযুদ্ধের দল এরকম তো বিএনপিও দাবি করে না। বিএনপি সংসদে এখন যারা আছে, বিএনপির ক্ষেত্রে একটু ভিন্ন আসবে। ধরেন এনসিপিও তো মুক্তিযুদ্ধের পক্ষের রাজনৈতিক দল হতে পারে। তারা যদি মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনা যেটা সেটা ধারণ করে, তাহলে তারা মুক্তিযুদ্ধের পক্ষের দল। মুক্তিযুদ্ধের পক্ষের দল একটা, আর মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী রাজনৈতিক দল একটা। রাজনৈতিক দল হিসেবে বিএনপি মুক্তিযুদ্ধের পরে জন্ম বলে রাজনৈতিক দল হিসেবে মুক্তিযুদ্ধ অংশগ্রহণকারী রাজনৈতিক দল বিএনপি, এটা তারাও দাবি করে না। বিএনপির যেটা সবাই জানে সেটা হলো বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কে পাকিস্তান আমলে একজন আর্মি অফিসার, আর্মি মেজর ছিলেন। 25শে মার্চ মধ্যরাতে উই রিভোল্ট বলে একটি বাহিনীর, শৃঙ্খলাবদ্ধ একটা বাহিনীর একজন সদস্য ওইভাবে বিদ্রোহ করা, এটা চারটিখানি কথা ছিল না। বাংলাদেশের মুক্তিযুদ্ধে যদি স্বাধীনতা অর্জন না করত, তাহলে রাজনৈতিক নেতাদের বিভিন্ন মেয়াদে বিভিন্ন রকমের সাজা হতে পারত। তারা একসময় প্রাণ নিয়ে ফিরতেন জেল খেটেও। কিন্তু সেনাবাহিনীর সদস্যরা যারা দলীয় ওই বাহিনীর শৃঙ্খলা ভঙ্গ করে যারা যুদ্ধে সামিল হয়েছেন, অথবা ওই রিভোল্ট বলে যুদ্ধ ঘোষণা দিয়েছেন, অথবা তারা স্বাধীনতা যুদ্ধের ঘোষণা দিয়েছেন, তাদেরকে তো কোনোভাবে বাঁচাতে পারতেন না। ওইখানে তো মিলিটারি রুল অনুসারে তাদের তো ফাঁসি হতো, কোর্ট মার্শাল হতো। জিয়াউর রহমানকে মুক্তিযুদ্ধের আগে পর্যন্ত একজন আর্মি অফিসার, এটাই। জিয়াউর রহমান বাংলাদেশে কেন গুরুত্বপূর্ণ হয়ে উঠলেন? কারণ তিনি, তার কণ্ঠে স্বাধীনতার ঘোষণাটা মানুষ শুনেছে, সেটা একটা হিস্টোরিক্যাল রেকর্ড। তিনি ওই রিভোল্ট বলে বিদ্রোহ ঘোষণা করেছেন 25শে মার্চ মধ্যরাতে। তিনি একটা সেক্টরের কমান্ডার হয়েছেন, তিনি জেড ফোর্সের অধিনায়ক হয়েছেন। এইসব মুক্তিযুদ্ধের এইসব অংশগ্রহণ এবং তার ভূমিকা তাদেরকে যা অন্য একটা আলাদা পরিচয়ে পরিচিত করেছে, এবং দেশবাসী তাকে পরবর্তীতে না অন্যভাবে একটু চিনেছে, রেসপেক্ট করেছে। ফলে জিয়াউর রহমান যেই পরবর্তীতে সেনাপ্রধান হয়ে বাংলাদেশের রাষ্ট্রপতি হওয়া, বিএনপি গঠন করার পেছনে যে জিয়াউর রহমানের ভূমিকা, সেই জিয়াউর রহমানের উত্থান, তার পরিচিতি, দেশবাসীর কাছে গ্রহণযোগ্য হয়ে ওঠা, এর মূলত মুক্তিযোদ্ধা জিয়া বলে। জিয়াউর রহমান যদি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ না করতেন, স্বাধীনতার ঘোষণা না দিতেন, সেক্টর কমান্ডার না হতেন, জেড ফোর্সের অধিনায়ক না হতেন, তাহলে এই জিয়াউর রহমানকে হয়তো বাংলাদেশিরা এইভাবে চেনা, রেসপেক্ট করা, গ্রহণ করা এটা নাও হতে পারত। সেই দলের হাতে গড়া দল ওই চেতনায় গঠিত হয়েছে। দ্বিতীয় যে প্রসঙ্গ সেটা হচ্ছে গিয়ে, তিনি রাজনৈতিক দল গঠন করবার পরে তার দলে, তার সরকারে সত্যিকার অর্থে ফিল্ডে থেকে মুক্তিযুদ্ধ করা এবং খেতাবপ্রাপ্ত এদের সংখ্যাটা অনেক ছিল। ফলে মুক্তিযোদ্ধাদের একটা সমাবেশ ঘটেছিল এই দলে। জামাতে বিচ্ছিন্নভাবে
কোনো মুক্তিযোদ্ধা বা আধা মুক্তিযোদ্ধা বা নামকাওয়াস্তে মুক্তিযোদ্ধা কেউ কেউ পরে যাওয়ার অর্থ এই নয় যে মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে এই দলটা কাজ করেছে বা এসেছে। যারা জামাতে অংশগ্রহণ করেছে যেই মুক্তিযোদ্ধারা, তারা বরং তার মুক্তিযুদ্ধের চেতনা থেকে বিচ্যুত হয়ে জামাতের চেতনায় উদ্বুদ্ধ হয়ে ওই দলে গেছেন। সুতরাং এই দুটার মাত্রাগত পার্থক্য তো এই জায়গায় যে জিয়াউর রহমানের দলে যারা মুক্তিযোদ্ধারা গেছেন তারা তো চেতনা অক্ষুণ্ণ রেখে ওই দল ধারণ করেছেন, আর যারা মুক্তিযুদ্ধ করেননি তারাও জিয়াউর রহমানের সেই দলের যে মুক্তিযুদ্ধের প্রতি তাদের যে শ্রদ্ধা, তাদের যে চেতনা, তাদের যে কমিটমেন্ট, সেটাকে ধারণ করে গেছে। আর কোনো মুক্তিযোদ্ধা যারা জামায়াত ইসলামে গেছেন তারা মুক্তিযুদ্ধের চেতনাকে বিসর্জন দিয়ে গেছেন। এটা তাদের কার্যক্রমে বোঝা যায়। ওই দলের পলিসির সঙ্গে অ্যাডপ্ট করতে হইলে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে তো সম্ভব না। সুতরাং মুক্তিযুদ্ধের প্রশ্নে বিএনপি যে ক্লেমটা করতে পারে বা যেই তাদের যে ক্রেডিটটা নিতে চাইতে পারে, জামায়াত ইসলাম একইভাবে সেটা নিতে চাওয়াটা তাদের নিজেদেরকে আবার নতুন করে হাস্যকর করবার একটা পদক্ষেপ ছাড়া কিছু। তাদের চেতনাকে মুক্তিযুদ্ধের বিরোধী। গতকাল আর একজন সদস্য বলেছিলেন আগরতলা মামলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে মুক্ত করার জন্য বরঞ্চ জামায়াত তৎকালীন নেতারা লড়েছিলেন। সেটার ঐতিহাসিক ভিত্তি কতখানি জানি না, এরকম কোনো কিছু আমি জানি না যে জামায়াত ইসলাম কেন করেছে। তবে এক সময় জামায়াতের সঙ্গে পাকিস্তান আমলে যেটা কম্বাইন্ড অপোজিশন পার্টি যে জোট হয়েছিল, সেই জোটে আওয়ামী লীগ এবং জামায়াত ইসলাম একসঙ্গে একজোটবদ্ধ হয়ে রাজনীতি করেছে। সেই বিবেচনায় শেখ মুজিবুর রহমানের ওই সময়ের আন্দোলন সংগ্রামে কোনো ক্ষেত্রে জামাতের সমর্থন সহযোগিতা থাকতেও পারে ঐতিহাসিকভাবে, যেহেতু একসঙ্গে রাজনীতি করেছে। কিন্তু মুক্তিযুদ্ধের প্রশ্নে যখন বাংলাদেশের মুক্তিযুদ্ধ শুরু হয়, মুক্তিযুদ্ধের ঘোষণা হয় এবং 9 মাস যে যুদ্ধ হয়, পুরো প্রেক্ষাপটে জামায়াতের অবস্থান, বাংলাদেশের স্বাধীনতা বিরোধী অবস্থান, বাংলাদেশে আল বদর আল শামস বাহিনী গঠন করে বাংলাদেশে মুক্তিযোদ্ধাদের নিধন, নারীকে ধর্ষণ করা, দেশের সম্পদ ধ্বংস করা, পাকিস্তানি বাহিনীকে এদেশের মুক্তিযোদ্ধাদের এবং মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে চিনিয়ে দেওয়া, নানান রকমের গণহত্যায় যুক্ত হওয়ার অভিযুক্ত, এইটা একদম সর্বজন স্বীকৃত বিষয় জামাতের ব্যাপারে। সুতরাং আগের ভূমিকা আওয়ামী লীগের সঙ্গে তারা সখ্য ছিল, পরেও তো হয়েছে। 86 নির্বাচনে এরশাদের অধীনে আওয়ামী লীগ আর জামায়াত ইসলাম মিলে একসঙ্গে ইলেকশনে গিয়েছে না। 96-তে বিএনপির বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করবার সময় এই জামায়াত এবং আওয়ামী লীগ মিলে একসঙ্গে করেছে না। সুতরাং রাজনৈতিক ঐক্য কৌশলগতভাবে বিভিন্ন সময় বিভিন্ন ইকুয়েশন হয়, সেটা মুক্তিযুদ্ধ কেন্দ্রিক নয়। এর কোনোটা দ্বারাই তারা আওয়ামী লীগের পক্ষে কাজ করলেই মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বা চেতনা ধারণ করে এটা বলা যাবে না। 96 থেকে জামাত ইসলাম মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে আওয়ামী লীগের সঙ্গে গেছে, সেটা জানি। আমাদের সাথে রয়েছেন আলাউদ্দিন মোহাম্মদ। একটু আপনার কাছ থেকে জানতে চাই, এই প্রসঙ্গে এনসিপির অবস্থান অনেকটা নীরব বলা যেতে পারে, যদিও সংসদের একটি যে বিল আনা হয়েছিল কয়েকদিন আগে, সেখানে মুক্তিযোদ্ধার সংজ্ঞা বা রাজাকারের সংজ্ঞা, সেখানে এনসিপির অবস্থান স্পষ্ট ছিল, তারা আলাদা করে সেটি নোটিশও দিয়েছে। কিন্তু বিভিন্ন সময় মুক্তিযুদ্ধের প্রসঙ্গ আসলে এনসিপি নেতারা বলেন যে ইতিহাসের দিয়ে আসলে জাতিকে বিভক্ত না করে সামনের দিকে এগিয়ে যাওয়ার প্রসঙ্গ। কিন্তু জুলাই আন্দোলনকে আবার ঠিকই আপনারা ধারণ করে এগোতে চান, কথায় কথায় জুলাই আন্দোলনকে চেতনা নিয়ে আসেন, সেই আলোকের কথা বলেন, সেটার ধারক বাহক হন। জুলাই চেতনা যদি ধারণ করা যেতে পারে, মুক্তিযুদ্ধের চেতনাকে কেন বিভাজনের অংশ হিসাবে দেখেন? আপনাকে ধন্যবাদ সায়ন্ত ভাই এবং সৌরভ ভাই, যারা দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। প্রথমত, আমরা সংসদে এই যে উত্তেজনাকর যে অবস্থাগুলো দেখছি, বিতর্ক প্রেমিক হিসেবে আমাদের খুব ভালো লাগে এবং দুই পক্ষ থেকে গতকাল দুইজন খুব উল্লেখযোগ্য রকম বক্তব্য দিয়েছেন। একজন আপনার ফজলুর রহমান এবং আরেকজন শাহজাহান চৌধুরী, দুজনেই খুব প্রাণবন্ত বক্তব্য দিয়েছেন। বাট বিষয়টা হলো এই বক্তব্য এবং এই যে অবস্থান, এর মাধ্যমে কিন্তু আমরা জাতি হিসেবে সামনের দিকে এগুচ্ছি যে এটা বলা যাবে না, আমরা বরং পিছনের দিকে যাচ্ছি। হ্যাঁ, মানে এই যে একটা সময়, এই সময়টা কিন্তু জাতি গঠনে ব্যবহৃত হচ্ছে না। রাজনীতিতে বাইনারি থাকে,
রাজনীতিতে আপনার দুটো রাজনৈতিক বলে সারা বিশ্বে গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় রাজনৈতিক এবং অর্থনৈতিক কর্মসূচির আলোকে তাদের দুটো অবস্থান থাকে। মেইনলি আমরা যদি বলি এটাকে একদল কনজারভেটিভ থাকে আর একদল সামহাও লিবারাল থাকে। একদল একটু উদার অর্থনৈতিক কর্মসূচি দেয়, আর একদল আপনার কনজারভেটিভ অথবা আপনার একটু নিয়ন্ত্রণমূলক অর্থনৈতিক কর্মসূচি দেয়। কিন্তু আপনার একটা মুক্তিযুদ্ধের মতো ঘটনা, যে ঘটনা একটা রাষ্ট্রের জন্মের সাথে যুক্ত, রাষ্ট্র অস্তিত্বের সাথে যুক্ত, রাষ্ট্রের ফাউন্ডেশন, সেটা নিয়ে কিন্তু আপনার বছরের পর বছর ধরে এই বিভাজনটা চলমান থাকে না। সো এখানে সংসদে যে আলাপটা উঠেছে, যে এই তর্কগুলো চলছে, আমার মনে হয় যেদিন আপনি যেটা বললেন যথার্থই, যে জামুকার যে বিল উত্থাপিত হয়েছে সেই বিলে আমরা যে জোটে থাকা সত্ত্বেও কিন্তু আমরা আমাদের অবস্থানই সেখানে লিখিতভাবে জানিয়েছি। দ্বিতীয়ত হলো, মুক্তিযুদ্ধ নিয়ে আমরা বারবার কথা বলছি, মুক্তিযুদ্ধ নিয়ে আগামীতেও বলে যাব, বাট আমরা মনে করি যে 24-এর গণ অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশে একটা বিরল জাতীয় ঐক্য প্রতিষ্ঠিত হয়েছিল, এবং ওই সময়টায় আওয়ামী লীগের যে মুক্তিযুদ্ধ কেন্দ্রিক যে ব্যবসা ছিল, মুক্তিযুদ্ধের যে চেতনা কেন্দ্রিক যে একটা জাতিকে বিভাজনের রাজনীতি ছিল, সেই রাজনীতি এক অর্থে পরাজয় বরণ করেছে। এবং যদি আজকের যে বিতর্কের যদি পক্ষের শক্তিগুলো দেখেন, মানে বিতর্কের পক্ষ বলছি না, আমি বলছি আজকের যে শক্তিগুলো যারা বিতর্ক করছে, তারা কিন্তু আপনার কয়েক বছর পূর্ব তারা একই সাথে ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে সারথি ছিল, বন্ধু ছিল, সহযোদ্ধা ছিল, একসাথে জেল খেটেছেন। তো সেই প্রেক্ষিতে আমরা বলতেই পারি, এই প্রত্যাশা আমরা রাখতেই পারি যে আমরা আসলে সেই বিতর্ক নিয়ে এই শক্তি ফ্যাসিবাদ বিরোধী শক্তি আর বিভাজিত হবে না। যদি বিভাজিত হয় তাহলে আপনি ইতিমধ্যেই দেখেছেন যে আপনার বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক তিনি জামাতকে রাজনৈতিক নির্মূলের কথা বলেছেন। তো আমরা আওয়ামী লীগকে দেখেছি তারা নির্মূলের রাজনীতিকে এখানে প্রতিষ্ঠা করেছেন, এবং নির্মূলের রাজনীতিকে প্রতিষ্ঠা করতে গিয়ে বাংলাদেশের আপনার জনপরিসরে পুরোটাই দখলে নিয়ে নিয়েছেন, এবং তারা নির্বাচনগুলোকে কুক্ষিগত করেছেন, হতে দেন নাই। যুক্তি ছিল যে যদি নির্বাচন হয় তাহলে আপনার মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি, স্বাধীনতা বিরোধী শক্তি ক্ষমতা চলে আসবে। সেটা তখন কিন্তু আপনার শুধুমাত্র জামাতকে না, বিএনপিকেও কিন্তু তখন আওয়ামী লীগ একই ট্যাগে আপনার একসাথে আপনার রেখে বিবেচনা করতেন। তো সেই প্রেক্ষাপটে আজকে আমরা কি আবারও সেই বিভাজনের রাজনীতি করব, নাকি আমরা আমাদের যে কর্মসূচি, যেমন বিএনপি খুব সুন্দর কর্মসূচি দিয়েছে, এবং এই কর্মসূচির ফাইন্যান্স নিয়ে, কর্মসূচির সাথে আপনার বৈশ্বিক যে অর্থায়ন আছে, আমাদের যে ঋণ নির্ভর অর্থনীতির কিছু কিছু জায়গায় কিন্তু ইতিমধ্যে বিতর্ক হচ্ছে। আমরা যদি এই জায়গায় আপনার শক্তিশালী বিতর্ক দেখতাম, তাহলে কিন্তু আমরা ইতিহাসের বই না, বরং আমরা ফরওয়ার্ড লুকিং, আমরা পলিসির অনেকগুলো বই এখন ওপেন করতে হতো রাজনীতি করতে গেলে। কিন্তু আপনি দেখেন, আমরা আজকে যে কথাটা আপনাদের শুরু করলেন যে 1978 সালে বিএনপির যে প্রতিষ্ঠা হলো, সেই প্রতিষ্ঠার সময় আসলে তখন আপনার মানে মুক্তিযুদ্ধের পরে এসে মুক্তিযুদ্ধের দল হবে কি হবে না, আমার মনে হয় যে এনসিপির অবস্থানের কথা বলছেন, আমরা বারবার বলছি এবং আগামীতেও বলবো, এবং আমরা এটাকে যেটা বলছি কোচলে তিতা করতে চাই না। আমরা চাই এটা আমাদের অস্তিত্বের অংশ, এটা নিয়ে রাজনীতি বন্ধ হোক। জামাতকে বিরোধিতা করার আরো 10টা জায়গা আছে। জামাতের রাজনীতি, যে রাজনীতির কারণে জামাত মুক্তিযুদ্ধে অবস্থান নিয়েছে, এখন রাজনীতি হচ্ছে না। জুলাই তো আপনার জুলাইয়ের বিচার হয়েছে, জুলাইয়ের আপনার এই যে গণহত্যা হয়েছে, গণহত্যার জন্য এখন পর্যন্ত যাতে একটা ফর্মালি রিকনসিলিয়েশন এসেছে, বিচার হয়েছে, এই যে লুণ্ঠনকৃত অর্থ চলছে, কিন্তু এই বিচারটাকে আপনি দেখেন, এই যে তর্কটা, এই তর্ক, এই যে বিতর্ক আমাদেরকে কিন্তু জুলাইয়ের কথা বলছি না, এই যে অভ্যুত্থানের মাধ্যমে একটা জাতীয় ঐক্য তৈরি হয়েছিল, সেই জায়গাটা বিনষ্ট হচ্ছে, আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি। দ্বিতীয়ত, আমরা যেই আকাঙ্ক্ষার জায়গা থেকে রাজপথে নেমেছিলাম, যারাই নেমেছিল, যে জনগণ, তারা নীরবে প্রত্যক্ষ করছে রাজনীতিবিদদের হাতে জনগণ তার রক্তের গড়া এই যে একটা আপনার আন্দোলনের ফসল তুলে দিয়েছে, কিন্তু রাজনীতিবিদরা তাদের আকাঙ্ক্ষার কথা ভুলে গিয়ে, তারা কি ধরনের রাষ্ট্র হয়েছিল সেটা ভুলে গিয়ে আবার পুরনো কাসুন্দিতে মত্ত হয়েছে। সেই জায়গা থেকে আমরা বারবার আপনাকে জুলাইতে টেনে আনবই, এবং জুলাইতে আনা মানে আমি বর্তমানে টেনে আনা, জুলাই থেকে যদি আপনি টানতে পারেন 71 কিভাবে পুরনো কাসুন্দি হয়ে যাচ্ছে, আমি সেটার কথা বলতে চাই। না, 71 আর জুলাই তো অবশ্যই দুটোই জাতির জীবনে গুরুত্বপূর্ণ ঘটনা, এবং এটি আপনাদের পক্ষে যাচ্ছে, এইজন্য এটি একটা নতুন কোনোভাবেই পক্ষ বিপক্ষ না। আপনি একটা বিষয় দেখেন, আমরা বসবাস করছি প্রেজেন্টে। এই প্রেজেন্টটা হলো জুলাই গণঅভ্যুত্থানের পরে নির্বাচন, যে নির্বাচিত সরকার 2 মাসও হয় নাই, কিন্তু আমরা 71-এর পর্ব, যেটা 71 পার্ট অফ হিস্ট্রি, 71 যেটা আপনি একটু আগে বলছিলেন যে 71-এর মধ্যে আপনার হয়তোবা 2-1 জন মুক্তিযোদ্ধা আছেন এখনো, কিংবা ইভেন আমাদের যে স্পিকার আছেন
তিনি কিন্তু আমি মনে করি যে এই সংসদের সবচেয়ে সুন্দরতম অংশ হলো যে এমন একজন স্পিকার পাওয়া, যে স্পিকার সরাসরি আপনার রণাঙ্গনের মুক্তিযোদ্ধা এবং বাংলাদেশের জন্মের সাথে যার আপনার গৌরবোজ্জ্বল ইতিহাস যুক্ত আছে। আমার মনে হয় না যে এই সংসদের পরে আমরা এমন ভেটারান পলিটিশিয়ান পাবো, ভেটারান রণাঙ্গনের মুক্তিযোদ্ধা পাবো যারা একই সাথে রোল প্লে করতে পারবেন। আমরা সেই জায়গা থেকে এখন কেন বর্তমানে আকাঙ্ক্ষা নিয়ে কাজ করতে পারছি না? ডেফিনেটলি এটাকে আমরা বারবার বলছি, মানে ফাইনালি আমরা যে মুখোমুখি রাজনীতিটা আমার ছিল না, আমাদের ছিল না, আমরা কখনোই সেটার পক্ষেও ছিলাম না। সেই ধারাবাহিকতাকে আমরা শুরু থেকে বলে আসছি, এখনো বলে আসবো। কিন্তু তৃতীয় একটা পক্ষ আপনার 24 এবং 71-কে মুখোমুখি করেছে, এই কথা বলে আপনি বারবার 24-এর বিচার, 24-এর যেই রূঢ় বাস্তবতার মধ্যে আমরা আছি সেটাকে ভুলিয়ে দিয়ে 71-এ ফিরে যাওয়াটা আমাদের রাজনীতি না। এবং বাংলাদেশের এটি তো বিএনপিও বলছে না যে এটিকে ভুলে গিয়ে, বিএনপি তো বারবার 24-কে ধারণ করেই কথা বলছে। এবং আরেকটা বিষয় বুঝতে হবে যে এই প্রজন্মের এই মুহূর্তের যে প্রায়োরিটি, বাংলাদেশের এই মুহূর্তের প্রায়োরিটি সেই ইতিহাসের পুরনো কাসন্দি না। জি, তিনি অবশ্য বলছিলেন একটি নতুন কাসন্দি আর একটি পুরনো কাসন্দি, কেবল নতুনটিকে আপনারা গ্রহণ করতে চাইছেন। আমি একটু সৌরভের কাছ থেকে জানতে চাই, যেই কাসন্দি নিয়ে আলোচনা, দুটি বিষয় আসলে আপনার কাছে, যে তিনি বলছিলেন সামনে এগিয়ে যাওয়া দরকার, দেশ গঠনে এই ঘটনাগুলো বা এই চেতনাগুলো আমাদের কতটা প্রয়োজনীয়। আরেকটা বিষয় জানতে চাই, হুট করে এই যে ফ্যাসিবাদের বিরুদ্ধে যেই শক্তি একত্রিত হয়ে লড়াই করেছিল, তাদের মধ্যে আবার এই মুক্তিযুদ্ধের ইস্যু গেল 2-3 দিন ধরে একটু বেশি আলোচিত হচ্ছে। এর কারণ কি? কোনো রাজনৈতিক কারণ দেখেন? ধন্যবাদ, দুই সহ আলোচককে শুভেচ্ছা। আসলে আমরা 71-এর উত্তরাধিকার, আমরা 24-এর উত্তরাধিকার, আমরা 90-এর উত্তরাধিকার, আমরা এই ভূখণ্ডের সমস্ত আন্দোলন সংগ্রামের উত্তরাধিকার। কিন্তু সেই উত্তরাধিকার বহন করতে পারছে কিনা, সংসদে বা সংসদের বাইরে যা হচ্ছে তার সাথে, এই বিতর্কের সাথে বাংলাদেশের গরিষ্ঠ সংখ্যক মানুষের কি সম্পর্ক আছে? যারা পেট্রোল পাম্পের সামনে দীর্ঘ লাইন দিতে হয়, আজকে অবশ্য লাইন নেই দেখলাম, এটাও একটা ভোজবাজি। কি করে সয়াবিন তেলের দামও বেড়েছে একদিনে, নিত্য পণ্যের দাম বেড়েছে, খাদ্যপণ্যের দাম বেড়েছে, আপনার অনিশ্চয়তা, জ্বালানি এখন সরকার নিয়ে আসতে পারছে, আগামী মাসে বা পরের মাসে কি হবে এই অনিশ্চয়তা রয়ে গেছে। হাওড়ের ধান ভেসে যাচ্ছে, চট্টগ্রাম শহর ডুবন্ত, ঢাকা শহরেরও নিম্নাঞ্চলে পানি উঠেছে। এই সমস্যা নিয়ে, এসব নিয়ে সংসদে আলোচনা হবে না আলোচনা হবে 71-এ কার কী ভূমিকা ছিল? অবশ্যই সেটি আলোচনা। কিন্তু আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ কি? গুরুত্বপূর্ণ যে আকাঙ্ক্ষায় মানুষ এই সরকারকে নির্বাচিত করেছে, এই জনপ্রতিনিধিদের নির্বাচিত করেছে, সেই আকাঙ্ক্ষা পূরণে তারা কী ভূমিকা রেখেছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হয়েছে, দৃশ্যমান উন্নতি হয়নি। হ্যাঁ, বলতে পারেন যে অন্তর্বর্তী সরকারের যে অনিশ্চয়তা ছিল, যে ভয়াবহ অস্থিরতা ছিল, অস্থিরতা নেই। কিন্তু হানাহানি, মারামারি, সংঘাত, সংঘর্ষ, নারীর প্রতি নারীকে হেনস্থা করা, শিক্ষাঙ্গনে দুই পক্ষের মুখোমুখি, এগুলো আছে। এক্ষেত্রে সরকার এবং বিরোধী দল উভয়ের দায় আছে, কিন্তু প্রধানত দায় সরকারের। 71 নিয়ে বিতর্কের শেষ কিভাবে হবে? 71-এর যে চেতনা ছিল, 71-এর যে লক্ষ্য ছিল, সেই লক্ষ্য আমরা পূরণ করতে পারিনি। লক্ষ্য ছিল কি? এদেশের প্রতিটি মানুষ স্বাধীনভাবে বসবাস করবে, তার মৌলিক অধিকার ফিরে পাবে। সেটা আমরা 55 বছরে করতে পারিনি। তবে এই বিতর্কের পিছনে আমি বলবো যে ক্ষমতাসীন দলের একটা কৌশল আছে, সেই কৌশলে তারা জয়ী হয়েছে। কারণ যে কোনো সংসদে, যে কোনো সরকারের সময় সরকার চায় যে প্রকৃত ঘটনা, প্রকৃত সমস্যাগুলো একটু আড়াল করতে, অথবা যেসব তার জন্য বিপজ্জনক, তার জন্য একটু স্পর্শকাতর, সেটা নিয়ে কম আলোচনা হোক। যেমন জুলাই সনদ, এটা নিয়ে প্রথম আলোচনা হয়েছিল, বিরোধী দল বেশ সোচ্চার ছিল। সরকারি দল যে কোনোভাবে এই জুলাই সনদ থেকে দৃষ্টি কিন্তু অন্যদিকে ফেরাতে পেরেছে, সে 71 হোক আর গণ অভ্যুত্থান হোক। এই মুহূর্তে জ্বালানি সংকটের কথা তো বললাম, কালকে কি হবে কেউ বলতে পারে না, যে কতটা পরিস্থিতি খারাপ হতে পারে। এটা ধাক্কায় এখন যে অবস্থায় আসছে, এখানেই কিন্তু থাকবে না, থেমে থাকবে না। কারণ সংকট আরও বাড়বে। যদি সত্যি সত্যি মধ্যপ্রাচ্য থেকে আমাদের লাখ লাখ কর্মীকে ফেরত আসতে হয়, রপ্তানি কমে গেছে, রাজস্ব কমে গেছে মারাত্মকভাবে, সামনে বাজেট,
বাজেট কিভাবে সামাল দেবে। সরকার অনেকগুলো জনবান্ধব কর্মসূচি নিয়েছে, আমি সমর্থন করি, আমি তাদের স্বাগত জানাই, কিন্তু এর অর্থ কোত্থেকে আসবে? দ্বিতীয় হচ্ছে, আপনি এতগুলো কর্মসূচি নিলেন, একটা কর্মসূচি শেষ করে আরেকটা নিলে কিন্তু ভালো হতো। এই যে কর্মসূচি নিলে সবগুলো পাইলট স্কিম, এখন আবার স্কুলে বাচ্চাদের জন্য নিয়েছে, খুবই ভালো আছে, মানে ব্যবসায়ীদের সমর্থন নিয়ে আপনি করেছেন, কিন্তু সবগুলো তো হচ্ছে 37,000 লোককে আপনি ফ্যামিলি কার্ড দিলেন, কিন্তু বাংলাদেশের সরকারের হিসাব অনুযায়ী দরকার 1 কোটি লোককে দেওয়া। তাই 37,000 থেকে 1 কোটি কত দিনে পৌঁছবে? যদি তিন বছর সময় লাগে বা 2 বছর সময় লাগে, আজকে যে 37,000 পেলেন, আর এর বাইরের যে লাখ লাখ মানুষ আছে তাদের তো বঞ্চিত করলেন, তাদের প্রতি অবিচার করলেন। যে কোনো কর্মসূচি নিলে প্রতিটি নাগরিক মানে তার অর্থনৈতিক অবস্থা দেখতে, সবচেয়ে প্রান্তিক যারা, সবচেয়ে গরিব যারা, তাদের আপনি করেন, অন্তত খাইয়ে বাঁচাতে হবে যাদের। এই যে 37,000 ফ্যামিলি কার্ড করা হয়েছে, খুব ভালো উদ্যোগ, এবং নারীকে দেওয়া হয়েছে, এটাও ভালো উদ্যোগ। তবে নারীকে দেয়া শুধু এটা নামে না হয়, গ্রামীণ ব্যাংক বা অন্য ঋণ যারা নারীকে তো দেওয়া হয়, সেই ঋণটা কিন্তু তার ওই পরিবারের পুরুষ সদস্যের হাতে ঋণটা তুলে দিতে হয় তাকে, যে খরচের মালিকানা তার থাকে না, খরচের কর্তৃত্ব তার থাকে না। এই ফ্যামিলি কার্ডেও সেটি নিশ্চিত হবে কিভাবে? বিতর্ক থাকবে, আবেগ থাকবে মুক্তিযুদ্ধে নিয়ে যাদের আছে। আবার এটাকেই একমাত্র ইস্যু না করা হয়, একমাত্র অন্য দেশে অন্য সমস্যা নেই, কিন্তু আমাদের মনে হচ্ছে সরকারি দল বিরোধী দলের মধ্য দিয়ে যে এই বিতর্কে মীমাংসা হয় কম না। সায়ন্ত ভাই বললেন যে জিয়াউর রহমানের অবশ্যই 71-এ তার বিরচিত ভূমিকা আছে, কিন্তু একই সঙ্গে এই কথাও সত্য, আরও যাদের ভূমিকা ছিল, আরও যারা সেক্টর কমান্ডার ছিলেন, আরও যারা বিভিন্ন ফোর্সের অধিনায়ক ছিলেন, তাদের এবং জিয়াউর রহমানের রাজনীতি পরবর্তীকালে ভিন্ন হয়ে গেছে। এখন আমরা এর থেকে বলতে পারি না যে অমুকে মুক্তিযুদ্ধ বিরোধী বা অমুকে দেশ বিরোধী, অমুকে দেশের পক্ষে। আপনি কর্নেল তাহেরকে কীভাবে বিচার করবেন? যে কর্নেল তাহের 7ই নভেম্বরের প্রধান চরিত্র ছিলেন, জিয়াউর রহমানকে বন্দিদশা থেকে বেরিয়ে এনেছেন, সেই তাহের কিন্তু বেঁচে নেই। খালেদ মোশাররফ, মানে খালেদ মোশাররফ তাকে কেন জীবন দিতে হলো? তাহলে এটা হলো মুক্তিযুদ্ধের যারা সেনাবাহিনী থেকে গিয়েছিলেন। আর রাজনৈতিক নেতৃত্বের মধ্যে তো এত বিভেদ, এত বিভাজন, একে অপরকে কী বলে শেষ করে দেওয়ার চেষ্টা করেছে। সুতরাং আমরা শুধু এই জামাত ইসলাম বা মুক্তিযুদ্ধ বিরোধীদের সমালোচনা করতে যে আত্মসমালোচনাটা যাতে ভুলে না যায়। কারণ কেন এই বিভাজন হলো, কেন আজকে জামাত ইসলামের মতো দল যে মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল, দেশের প্রধান বিরোধী দল হিসেবে আবির্ভূত হলো, এবং এনসিপিকেও তার সঙ্গেই জোট করতে হলো, সেই প্রশ্নটাও থেকে গেল। জি, সেই প্রশ্নের উত্তর নিশ্চয়ই দিবেন আলাউদ্দিন মোহাম্মদ পরবর্তীতে। তবে তো আমরা তার আগে একটা বিরতি নিয়ে আসি, দর্শক সঙ্গেই থাকুন। আবারও স্বাগত, দেখছেন 24 ঘন্টা আলোচনায় ফিরছি। আলাউদ্দিন মোহাম্মদ, একটু আপনার কাছ থেকে শুরু করি আলোচনা। আজকে সংসদে যে সংবিধান, যে জুলাই সনদের আসলে অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় সংবিধান সংশোধন, সেখানে যদি আপনাদের দাবি সংবিধান সংশোধনের লক্ষ্যে জাতীয় সংসদের একটা বিশেষ কমিটি গঠনের প্রস্তাব করেছেন আইনমন্ত্রী, কিন্তু বিরোধী দলের নেতা সেটি ভেবে জানাবেন বলে জানিয়েছেন। যেহেতু এতটা সংস্কারের বা সংশোধনের শব্দগত পার্থক্য আছে, যদিও এত দাবি আপনাদের, সেখানে মানে ভেবে জানানোর কেন বলে মনে করেন? মানে বিরোধী দলের এই অবস্থানের কারণ কি? প্রথমত আপনি যেটা বলছেন যে সংশোধন, যদিও আমাদের দাবি সংস্কার, কিন্তু আমি বলবো যে এটা আমাদের দাবি না, শুধু এটা বিএনপিরও দাবির চেয়ে বেশি প্রতিশ্রুতি জনগণের সাথে সংবিধান সংস্কার করবেন। বিএনপির 31 দফার 1 নম্বর দফা হলো সংবিধান সংস্কার কমিশন গঠন করে সংবিধান সংস্কার করবেন, আমূল সংস্কার করে এটা থেকে ফেসিবাদী যে চেতনা সেটা সরাবেন। তো সেক্ষেত্রে আমরা মনে করি যে সংস্কার পরিষদের যেই আপনার শপথ গ্রহণ না করে বিএনপি এখানে যে অনাস্থা এবং এই পুরো প্রক্রিয়াকে যে প্রথমেই থামিয়ে দিয়েছে, সেক্ষেত্রে আপনার সংশোধন কমিটিতে এনসিপি এবং জামাত যাবে কিনা
এটা আসলে মানে এটা একটা সরল নয়। এটা কি কি বিষয় আসলে এখানে সংশোধন হবে। আর একটা বিষয় হলো যে আমরা একটা জায়গায় এখন কি উত্তর কি পাচ্ছি বিষয় না। সেটাই তো বিএনপি বলছে যে যেই বিষয়গুলোতে ঐক্যমত হয়েছে তার সবগুলো বিএনপি পালন না, করবে। আমরা প্রক্রিয়াগতভাবে যে জায়গাটা এখনো কনভিন্সড না, সেটা হলো যে আমরা তো সংশোধনে দেখেছি, সংশোধনে ফেসিবাদ আসে। আপনি ত্রয়োদশ সংশোধনী যখন আপনার হলো, সেটাকে যখন বাতিল করা হলো 2011 সালে, এবং পরবর্তীতে যখন পঞ্চম সংশোধনী বাতিল করেও বিএনপি রাজনীতিকে একেবারেই আপনার অবৈধ ঘোষণা করা হলো একরকম। হ্যাঁ, তখন এই জায়গাগুলোতে এখন আমরা কি এরকম ওই যে বানরের পিচ্ছিল বাঁশ বেয়ে ওঠার মতো কাজ করছি যে একটু আগাবো আবার পিছাবো? কারণ এই জন্য আমরা বারবার বলেছিলাম যে এটা সংশোধন, একটা সাস্টেনেবল সলিউশন দরকার। কিন্তু সংস্কার করলে সেটি কি 72-এর সংবিধানের চেয়েও শক্তিশালী কিছু হবে, যে সেটি আর কখনো চিরস্থায়ী বন্দোবস্তের মতো হয়ে যাবে? সেটা না না, সংশোধন করা আপনার যাবে না। এখানে যে অন্তত অ্যামেন্ডমেন্টের চেয়ে তো রিফর্ম বেশি পাওয়ারফুল। হ্যাঁ, এবং আপনি যদি সংবিধানের এখন যে যে বিষয়গুলোতে একমত হয়ে গিয়েছে, এগুলোর মধ্যে তো সংবিধানের মৌলিক যে নেচার সেটা পরিবর্তন হয়ে যাচ্ছে। তো আপনি এটাকে সংশোধন দিয়ে কিভাবে করবেন? এই প্রশ্নের উত্তর তো আমাদের কাছে না। ইভেন বিএনপিও তো এই প্রশ্ন উত্তর দিতে পারছে না। আপনি এখন হাইকোর্ট বিভাগের বেঞ্চ ঢাকার বাইরে হবে, সবাই একমত হয়েছে, কিন্তু এটা তো আপনার সংবিধানের যে মৌলিক নেচারের পরিবর্তন, আপনার যে মূলনীতিতে পরিবর্তন আসতেছে, আপনার নেচারের পরিবর্তন, আপনি কি করবেন এটাকে? তো এই প্রেক্ষিতে, এবং একই ঘটনা তো ঘটেছে 72 সংবিধান তো পঞ্চম সংশোধনের মাধ্যমে মূলনীতির পরিবর্তন ঘটেছিল, এজন্য সেটাতে আবার ফেরত যাওয়া হয়েছে। এখন আপনি সংশোধন করে আবার পরিবর্তন করবেন, আবার ফেরত যাওয়া হবে, আপনি এবং একটা আদালতকে ব্যবহার করে ফেরত যাওয়া হবে। ইতিমধ্যে আমরা দেখেছি জুলাই সনদে সব পক্ষে একমত হয়েছিল যে তারা জুলাই সনদের রাজনৈতিক চুক্তিকে আদালতে নিয়ে যাবে না, কিন্তু ইতিমধ্যে আদালতে নিয়ে যাওয়া হয়েছে। তো এই জায়গাগুলোতে তো এই ধোঁয়াশা রেখে আমরা আসলে এই সমাধানের দিকে যাব কিনা, এবং এই আপনার একটা ব্যর্থ সংস্কার এখন প্রচেষ্টা। করলেন, সংস্কার এখন করলেন, পরবর্তীতে জামাত বা আপনারাই যদি 2/3 মেজরিটি পান, সেটিকে কি এই সংস্কার যেটি হবে এখান থেকে আর সংশোধন করা যাবে না? আপনারা কি পরবর্তীতে করতে না, পারবেন না? প্রথমত এখানে একটা মূল জায়গাটা আমরা তো আপনার মানে কি বলে এটাকে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি চেয়েছিলাম। তো অ্যাসেম্বলির জায়গা থেকে আমরা সরে আসছি কিসের ভিত্তিতে? সরে আসছি বিএনপিকে কনভিন্স করার জন্য। আপনি যদি ঐকমত্য কমিশনের সংলাপ দেখেন, তখন আসলে আপনার কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে রাজি হচ্ছিল না, তখন আমরা গণভোটের মাধ্যমে সংস্কার প্রক্রিয়ার দিকে গিয়েছি। আমরা যদি ইতিহাস দেখি, ইতিহাস তো বলছে যে আমরা বিএনপিকে ছাড় দিতে গিয়ে আমরা একটা মিডল অবস্থানে আসছি, আসার পর দেখা গেল যে মিডল অবস্থানেও বিএনপি থাকছে না, আমাদেরকে নিয়ে যাচ্ছে কোথায়? ওই আগের মতো অবস্থান। তো আগের মতো অবস্থানের জন্য তো আসলে এত মানুষের জীবন দিতে হয় না। আর আরেকটা বিষয় হলো যে আপনি যেই বিষয়গুলোতে একমত হয়েছেন, এই বিষয়গুলো আপনি কোনো প্রক্রিয়া, আপনার সংস্কার, আপনি যেটা বলছেন সংস্কারটা আসলে কি, আমরা দেখি যে এখানে সংস্কার হলো কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি এবং সংশোধনের মাঝামাঝি একটা অবস্থা, যেটা মোর দেন অ্যামেন্ডমেন্ট লেস দেন অ্যাসেম্বলি। মানে এটা একটা আপনার মৌলিক বিষয়গুলো আপনার সংস্কারের মাধ্যমে একটা রিফর্মড কনস্টিটিউশনের রূপদান করবেন। আর আপনি অ্যামেন্ডমেন্ট হলে তো অ্যামেন্ডমেন্টটা একেবারেই আপনি আরেকটা 2/3 মেজরিটি, ইভেন যদি এই টেনুরের পরে যদি আরেকটা গভর্নমেন্ট আসে 2/3 মেজরিটি নেয়, এই অ্যামেন্ডমেন্টটা আপনার পুরোপুরি শিফট করে দিতে পারবে। তো এই জায়গাটা আমাদের কাছে মনে হয় যে আমরা একটা ভুল প্রক্রিয়া অথবা একটা ব্যর্থ প্রক্রিয়া অংশ হতে চাই না, যে প্রক্রিয়াটা ভবিষ্যতে আবারও প্রশ্নবিদ্ধ হবে। জি, ডাক্তার সাখাওয়াত হোসেন, একটু আপনার কাছ থেকে জানতে চাই, যে কমিটিতে প্রস্তাব, তারা তো বললেন যে আসলে তারা সংস্কার চান এবং বিএনপিও সংস্কার চাইছে, সেখান থেকে বিএনপি এখন সরে এসছে, সে কারণেই তাদের এই ধীরে চলনীতি। তাতে আসলে যে মূল যে জুলাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়া বাধাগ্রস্ত হচ্ছে কিনা? আসলে সংস্কার আর সংশোধন দুইটার মধ্যে এই যে এত বেশি পার্থক্য করারও খুব বেশি জরুরি আছে বলে মনে হয় না। এই জন্য যে আপনি প্রথমে যদি ফান্ডামেন্টাল একটা প্রশ্নে আসেন যে 72-এর সংবিধান, সেই সংবিধান সময়ের সঙ্গে যুগের সঙ্গে তো পরিবর্তন হতে বাধ্য, এবং পরিবর্তন বহুবার হয়েছে। এখন আরও পরিবর্তন হবে দরকার হলে। এখন সেই পরিবর্তনের মধ্যে কিছু কিছু পরিবর্তন অনাকাঙ্ক্ষিত, যেটা ফ্যাসিবাদকে দীর্ঘায়িত করবার জন্য ব্যবহৃত হতে পারে, গণতন্ত্র নস্যাৎ করবার জন্য কোনো কোনো ধারা ব্যবহৃত হয়। এর বাইরেও ন্যাচারালি যুগোপযোগী করার জন্য বা আরও গণতান্ত্রিক করার জন্য, আরও স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার উপযোগী করবার জন্য পরিবর্তন তো করাই যেতে পারে। এখন সেই ক্ষেত্রে সংস্কার, পরিবর্তনের মাধ্যমে তো পরিবর্তন বা সংশোধন নিজেই একটা সংস্কারের পার্ট। সংশোধন বা পরিবর্তন সেটা সংস্কারের অংশ না।
আপনার জুলাই সনদ যে প্রথম 47টা যে সংবিধানের সংস্কারের কথা বলা হয়েছে, সেইটারও হেডলাইন হচ্ছে সংবিধান সংশোধনের মাধ্যমে সংস্কার। তার মানে সংশোধনের মাধ্যমেই সংস্কার করা যায়। বিএনপির যেই 31 দফার প্রথম দফাটা নিয়ে এই বিএনপির বিরুদ্ধে সমালোচনা যারা করেন তারা শুধু হেডলাইন মুখস্থ করেন, হেডলাইন মুখস্থ করে ওইটাকে নিয়েই কথা বলেন। প্রথম দফার যে সংস্কারের কথা বলা হয়েছে, সংবিধান সংস্কার কমিশন গঠন করবে, এটা হলো হেডলাইন। ভেতরে কি আছে দেখেন, বলা আছে একটি সংবিধান সংস্কার কমিশন গঠনের মাধ্যমে বিতর্কিত ও অগণতান্ত্রিক সংশোধনী ও পরিবর্তন পর্যালোচনা করে প্রয়োজন অনুযায়ী বাতিল বা সংশোধন করার কথা জানানো হয়। এখানে বলছে তার মানে যে সংবিধানের মধ্যে যে অংশটা গণতন্ত্রের সঙ্গে যায় না, আওয়ামী লীগ সময় ফ্যাসিবাদকে দীর্ঘায়িত করবার জন্য করা হয়েছে, এই রকম যেসব ধারাগুলো আছে সেই ধারাগুলো, অগণতান্ত্রিক ধারাগুলো সংশোধনী অথবা পরিবর্তন পর্যালোচনা করে প্রয়োজন অনুযায়ী বাতিল বা সংশোধন করা হবে। কোনোটা বাতিল করবে, কোনোটা সংশোধন করবে। এটাকে তারা সংস্কার হিসেবে বলছে, বাতিল বা সংশোধন। এখন আপনি হেডলাইন বলে সংস্কার বলবেন। বিএনপি হচ্ছে সংস্কার নিয়ে দীর্ঘদিন ধরে চিন্তা ভাবনা করে রাজনৈতিক কাঠামোর মধ্যে সেই দল। যখন ফ্যাসিবাদের কালে এই সংস্কার নিয়ে জোরে সোরে কথা বলবার মতো সাহসও কেউ দেখায় নাই, সেই সময় 2016 সালে সৌরভ ভাই সেই প্রোগ্রামে গেছেন কিনা জানি না, ঢাকার একটা হোটেলে বেগম খালেদা জিয়ার তখন ছিলেন, ভিশন 2030 তারা প্রকাশ করলো। ভিশন 2030ও কিন্তু এই সংস্কারের 31 দফার একটা ওয়াইড ভার্সন, এর প্রায় সবগুলো কথা ওর মধ্যে আছে। সেখান থেকে এসে পরে এটাকে কোয়েনসাইজ করে 28 বা 27 দফা যেটা করা হলো। তারপরে যে সমমনা অন্য দলগুলো তারা বলল যে না, আমাদের এর সঙ্গে কিছু সংযোজন বিয়োজনের বক্তব্য আছে। যেহেতু বিএনপি অ্যাকোমোডেটিভ রাজনীতির দিকে এগোচ্ছে, যে যারা ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক সঙ্গী তাদের কথাও তারা ধারণ করবে, তখন এটা পরে 31 দফায় নেওয়া হলো। সুতরাং 31 দফার মধ্যে 1 নম্বর দফায় হেডলাইনে সংস্কার কমিশন বলা হলো, তারা বলছে সংশোধন বা বাতিল করবে বা নতুন ধারা সংযোজন করবে। সেটা সংশোধন নামে ডাকলে আপনার অসুবিধাটা কোথায়, যে আমি সংবিধান সংশোধন করব, সেই সংশোধনের আলোকে কি করব, কোনো ধারা আমি বাতিল করব, কোনো ধারা সংযোজন করব, কোনো ধারাকে পরিবর্তন করব বা সংশোধন করব। সেই ক্ষেত্রে এখন যে কমিটির কথা বিএনপি করেছে, আমি আগাম বলে রাখি আপনাকে, এই এনসিপি এবং জামাত জোট এই কমিটিতে যাবে, যাওয়া ছাড়াও তাদের উপায় নাই এবং দেশের স্বার্থে যাওয়া উচিত হবে। কারণ হচ্ছে বিএনপি কিন্তু ইতিমধ্যে জোরে সোরে একটা অঙ্গীকার করেছে যে জুলাই সনদের যে অঙ্গীকার তারা করেছে এবং সব দল একমত হয়েছে সেটা তারা বাস্তবায়ন করবে। মোটা দাগে সব দল একমত হওয়া অংশটুকু যদি এই সরকার থেকে আদায় করা যায় সংবিধান সংশোধন সহ বিভিন্ন সংস্কারে, এইটাও একটা দেশের গণতন্ত্রের জন্য বিশাল অগ্রগতি। সেই ক্ষেত্রে যেহেতু সংস্কার বাস্তবায়ন পরিষদ কার্যত আর সম্ভব নয়, সেটা আর ওইটা হইল যে এর থেকে বেটার কিছু পেত তা তো না। ওই সংস্কার বাস্তবায়ন পরিষদে তো এই সংসদ সদস্যরাই শপথ নিত, সেখানে তো বিএনপি 2/3 থাকতো, সেই 2/3-এর সঙ্গে তারা তর্ক করে যুক্তি দিয়ে কি এমন অর্জন করতো। বরং এইখানে বিএনপির 7 জন, বিএনপির জোট সঙ্গী অন্যান্য দলের 5 জন, আর রেশিও অনুসারে জামায়াত জোট থেকে বলছে 5 জন সদস্য। এরা বসুক, তর্ক করুক, যুক্তি দেখ, এবং সেখানে যদি বিএনপি জুলাই সনদে একমত হওয়া কোনো বিষয়ে এই সংবিধান সংশোধন বা সংস্কারে রাজি না হয়, তখন সেটা এই বিরোধী জোট বা জামায়াত এনসিপির জন্য একটা এজেন্ডা হবে জনমত তৈরি করার জন্য। এই টকশোতে আলোচনা হবে, বিভিন্ন সভা সেমিনার হবে, যে বিএনপি ওই কথাটা তো অন্তত শেষ পর্যন্ত রেখেছিল যে জুলাই সনদে সব দল একমত হয়েছি, সেটা আমরা করব সংশোধন। সেইটাকে মাথায় রেখে জামায়াত এনসিপির উচিত হবে এই কমিটিতে ঢোকা, এবং আমার ধারণা তারা ঢুকবে, একটু সময় মনে করেন। জি, এছাড়া উপায়ও নাই। জি, সৌরভ হাসান, একটু আপনার কাছ থেকে সৌরভ জানতে চাই যে এই সংশোধন এবং সংস্কার নিয়ে যদি আপনি কিছু যুক্ত করতে চান সেটি। পাশাপাশি আরেকটি বিষয় একটু আপনার কাছে আমি জানতে চাই। আজকে জামাতের একজন সংসদ সদস্য মুজিবুর রহমান তিনি
একটি নতুন দাবি করেছেন, এটি দলের কিনা জানি না বা জোটের কিনা, সেটি আলাউদ্দিন মোহাম্মদের কাছ থেকে জানতে চাইব। তবে আপনার কাছে জানতে চাই এই দাবিটিকে আপনি কিভাবে দেখেন? দেশের মানুষের আইনের কবর রচনা করে কোরআনের আইন প্রতিষ্ঠার দাবি জানিয়েছেন রাজশাহী 1 আসনের সংসদ সদস্য। আচ্ছা, তার আগে সংশোধন না সংস্কার, জি। এই যে বিতর্ক, এটাও খুব প্রয়োজনীয় বিতর্ক বলে মনে হয় না। এই কারণে বর্তমানে সংসদে সরকারি দল ও বিরোধী দলের যে অবস্থান, এর মধ্যে এই অবস্থানের কারণে, অর্থাৎ সরকারি দল 2/3 সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার কারণে বিরোধী দলের একটা অনাস্থা তৈরি হয়েছে, অবিশ্বাস তৈরি হয়েছে, যে আমরা যাই বলি না কেন ন্যায্য কথা বললেও সেটা অগ্রাহ্য হবে, আর অন্যায্য বললে তো হবেই। এই আস্থার পরিবেশটা আনা যাবে কী করে? অর্থাৎ এখানে আমি মনে করি সংখ্যাগরিষ্ঠ দলের দায়িত্ব আছে যে তারা যে সংস্কার করবে বা সংশোধন করবে সেটা জুলাই সনদের পরিপন্থী, জুলাই সনদকে পুরোপুরি বাস্তবায়নের সহায়ক হবে, এই আস্থাটা বিরোধী দলের কাছ থেকে পাওয়াটা জরুরি, এটি মনে করি। কিন্তু অনেক ক্ষেত্রে তো আবার দেখি যে এই সংশোধন সংস্কার এটার কোনো বিতর্ক, এটার কোনো সমস্যা হয় না। উপজেলা পরিষদে যে এমপির জন্য একটি কক্ষ থাকবে, পরিদর্শন কক্ষ হোক আর সুপ্রিম কক্ষ হোক, এ ব্যাপারে কিন্তু বিরোধী দলেরই প্রস্তাব, বিরোধী দলের একজন সংসদ সদস্য এবং সরকারি দল সেটা মেনে নিয়েছে। তার মানে এর মধ্য দিয়েও কিন্তু তারা গণতন্ত্রের বিরোধী অবস্থান নিয়েছে। স্থানীয় সরকারকে যদি স্থানীয় শাসন, সংবিধান অনুযায়ী যে স্বশাসনের কথা আছে, সেই স্বশাসন তারা বিশ্বাস করে না। বিশ্বাস করে 300 জন জনপ্রতিনিধি, কেন্দ্র, সচিবালয়, সংসদ এবং স্থানীয় সরকার, এটা তাদের নিয়ন্ত্রণে থাকবে। এক ধরনের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা। নিয়ন্ত্রণ আর গণতন্ত্র একসঙ্গে চলে না। সেখানেও জনপ্রতিনিধি আছে, তার উপর ছেড়ে দেন তারা কীভাবে করবেন। এবার দেখুন, এত সংস্কার হলো, আলাউদ্দিন মোহাম্মদের যে তারা মানে অনেক ক্ষেত্রে বিপ্লবী ভূমিকাও নিয়েছেন, কিন্তু অনেক ক্ষেত্রে আপোষ করেছেন। 100 জন সরাসরি ভোটে 100 নারী সংসদ সদস্য নির্বাচিত হওয়ার কথা ছিল। সেটা যেহেতু বিএনপি এবং জামাত ইসলামী এই বড় 2 দল চায়নি, সেটা কিন্তু হলো না। সেটা সেই পুরনো পদ্ধতিতেই সেই 50 জন নির্বাচিত হতে যাচ্ছেন। আর উচ্চকক্ষ কি হবে না, এটি বিএনপির সেই 31 দফারও প্রতিশ্রুতি, কিন্তু ভোট পদ্ধতি কিভাবে হবে এটা যদি মীমাংসা না হয় সেটাও হবে না। সত্যিকারভাবে কোনটা সংস্কার হচ্ছে আমি জানি না, যে আলাউদ্দিন মোহাম্মদ বলতে পারবেন আপনাদের কোন সংস্কারের মধ্যে এই যে নিবর্তনমূলক আইনগুলো বাতিল করার, এটা কি সুনির্দিষ্ট কোনো প্রস্তাব আছে? যেমন বিশেষ ক্ষমতা আইন, মানে বিশেষ ক্ষমতা আইন, সন্ত্রাস বিরোধী আইন, এগুলো থাকবে? এই সংস্কারের পরে বিরোধী এই সরকার এই জুলাই সনদের পরে এই নিবর্তনমূলক আইনগুলো থাকবে কিনা? একজন মানুষকে বিনা মামলায়, বিনা কোনো অভিযোগ ছাড়াই তাকে আটক রাখা যাবে। যদি না থাকে, যদি সেটা থাকে, বাতিল না হয়, তাহলে সংস্কারটা কি হবে? এরপর আসি আপনার কথা। জি, কোরআনের আইন বাস্তবায়নের কথা বলছিলেন। আচ্ছা, কোরআন আইন বাস্তবায়ন আমি তাকে সাধুবাদ জানাই, তার এই বক্তব্যের জন্য সাধুবাদ জানাই। এ কারণে তিনি তার এই বক্তব্যের মধ্য দিয়ে যে সংসদে তিনি বসেছেন, সেই সংসদকে নাকচ করে দিয়েছেন। সুতরাং এরপর আর তার ওই সংসদে থাকার কথা না, কারণ এটা মানুষের তৈরি আইনের ভিত্তিতে জাতীয় সংসদ হয়েছে। সুতরাং তিনি তো এই মানুষের তৈরি আইনে বিশ্বাস করেন না। তাহলে তিনি যে দাবিটা করেছেন, আমার মনে হয় তিনি সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করে এই দাবিটা করলে অনেক বেশি গ্রহণযোগ্য ভালো হতো বলে মনে করেন। আমরা আলোচনা আবারও ফিরছি, তার আগে একটি বিরতি নিয়ে আসি। দর্শক সঙ্গেই থাকুন। আবারও স্বাগত, দেখছেন 24 ঘন্টা আলোচনায় ফিরছি। আলাউদ্দিন মোহাম্মদ, একটু আপনার কাছ থেকে জানতে চাই, যেটি সৌরভ ভাই জানতে চাচ্ছিলেন, যে নিবর্তনমূলক আইনগুলো বাতিলের ব্যাপারে আপনাদের অবস্থান, সেটি পাশাপাশি আমি আরেকটি বিষয় জানতে চাই, যেটি শুরুতে তার কাছেও জানতে চাইছিলাম। এই যে সংসদে কোরআনের আইন প্রতিষ্ঠার দাবি বিরোধী দল থেকে এসছে, সেটি দলীয় বা জোটের কোনো প্রস্তাব নাকি ব্যক্তিগত প্রস্তাব বলে মনে করেন?
হ্যাঁ, প্রথমত আপনি ওই যে নিবর্তনমূলক আইনগুলো, বিশেষ করে আপনার এর মধ্যে কিছু তো সংশোধন হয়েছে। আমরা যে ডিজিটাল যে আপনার সুরক্ষা অ্যাক্ট ছিল সেটা পরিবর্তন হয়েছে। পাশাপাশি আমরা যে ৭৪-এর যেই আপনার নিবর্তনমূলক আইন, বিশেষ ক্ষমতা আইন, তো সেটার আপনার বাতিলের জন্য কিন্তু আমরা দাবি জানিয়েছি অভ্যুত্থানের পরপর, যখন বিশেষ করে ওই আইনের প্রেক্ষিতে অনেকেই তখন জেলে ছিলেন, তখন আমরা তাদের মুক্তির দাবির সাথে আইনগুলো বাতিলের দাবি জানিয়েছি এবং এগুলো সম্পাদক পরিষদেরও একাধিক বৈঠকে আমাদের অংশগ্রহণ ছিল, আমরা সেখানে আমাদের মতামত জানিয়েছি। পাশাপাশি আমি মনে করি যে এই জুলাই সনদের যেভাবে আপনার ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠার আপনার প্রতিশ্রুতি আছে, ভারসাম্য প্রতিষ্ঠার জন্য আপনার একটা পথরেখা আছে, সেই জায়গা থেকে যদি এগুলো এস্টাবলিশড হয়, আমার মনে হয় আপনার এই যে, এবং আরেকটা বিষয় হলো যে এই অধ্যাদেশটা আমরা ইতিমধ্যে ল্যাপস করা হয়েছে, এটাকে নতুনভাবে উঠানো হবে বলা হয়েছে, যে গুম প্রতিরোধ অধ্যাদেশ এবং আপনার কাস্টডিতে যে টর্চার, এগুলোকে আপনার কমানোর জন্য, ওগুলো বন্ধ করার জন্য। তো সেই জায়গাগুলোতে আমার মনে হয় যদি আমরা গ্লোবাল যেই কমপ্লেন্স আছে এই বিষয়গুলোতে, সেগুলো যদি আমরা মেনে নিয়ে কাজ করি, তো আমাদের অনেকগুলো কমে যাবে। বাট আমি বিশেষভাবে এটা বলতে পারবো না যে জুলাই সনদের সাথে আপনার এটা কোনো সম্পর্ক আছে। এই মুহূর্তে আমরা কোনো সরাসরি এটার সম্পর্ক দেখতে পাচ্ছি না। তবে আরেকটা বিষয় হলো যে যেটা আপনি বলছিলেন যে একজন সাংসদ, আপনি বিশেষভাবে বিরোধী দলীয় না বলে, কারণ বিরোধী দল তো অনেক রাজনৈতিক, তিনি জামাতের সাংসদ বললে সুবিধা হয়। তো জামাতের নির্বাচনের সময় আমরা তাদেরকে দেখেছি শহরে এবং বিশেষ করে ডিপ্লোম্যাটিক সার্কেলে তারা এক ধরনের প্রতিশ্রুতির কথা বলেছেন, ওয়েলফেয়ার স্টেট চান। আবার গ্রামে গঞ্জে কিন্তু আপনার সংসদে কোরআনকে পাঠানো অথবা কোরআনের আইন বাস্তবায়নের কথা প্রতিশ্রুতি ছিল। তো সেইটার সাথে তো আসলে এনসিপির আমাদের কোনো সম্পর্ক নেই। আমরা আমাদের নিজস্ব রাজনৈতিক আপনার ইশতেহার আছে ২৪ দফা, আমরা নির্বাচনের পূর্বে ৩৬ দফার নির্বাচনী ইশতেহার দিয়েছি এবং সেক্ষেত্রে আমরা প্রথমত জামাতের সাথে, জোটের সাথে ইডিওলজিক্যাল কোনো সম্পর্ক নাই, অতীতেও বলেছি, এখনো বলছি। এবং জামাতের যে রাষ্ট্রকল্প, বিশেষ করে জামাতের রাষ্ট্রকল্পের মধ্যে যে আপনার কিছু বিভাজন আছে এবং কিছু সময় কম, যেহেতু আমি একটু সেই জায়গাগুলোর সাথে আমরা কখনোই একমত না। জি, ডাক্তার সাখাওয়াত হোসেন, আপনার কাছ থেকে জানতে চাই আরেকটি বিষয়। অন্য সংসদে একজন প্রস্তাব করেছেন, তার আগে কয়েকটি এখনকার আইন শৃঙ্খলা পরিস্থিতি, বিশেষ করে কাস্টমস হত্যা, সাভারে নিউ মার্কেটে হত্যাকাণ্ড হয়েছে, কাস্টমসের কর্মকর্তা মারা গেছেন, হত্যা করা হয়েছে তাকে। আজকে এই নিরাপত্তার ইস্যুতে জামাতের একজন সংসদ সদস্য তিনি সরকারি দলের কাছে জানতে চেয়েছেন নিরাপত্তা কার্ড প্রবর্তনের ব্যবস্থা করা হবে কিনা। এটা একটা ফাজলামো বক্তব্য ছাড়া কিছু না। কারণ হলো কার্ড, ফ্যামিলি কার্ড সহ বিভিন্ন রকমের যে কার্ডের প্রতিশ্রুতি ছিল এই সরকারি দলের, সেগুলোর বাস্তবায়ন তারা ধীরে ধীরে শুরু করছেন, সেগুলো জনগণের কাছে গ্রহণযোগ্যতা পাচ্ছে এবং পর্যায়ক্রমে তারা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছবেন। সংখ্যা শুরুতে কম হবে, এটাই স্বাভাবিক। পাইলট প্রজেক্টে একটা কম সংখ্যা দিয়েই শুরু হয় এবং কত বছরের মধ্যে তারা কমপ্লিট করবেন সেই পরিকল্পনাও তারা জানিয়েছেন, ধীরে ধীরে করবেন। এখন এই বিষয়ে যেহেতু রাজনীতি করবার সুযোগ নেই তাদের, এটাকে হাস্যকর করবার জন্য ওই ধরনের কথা বলেন, যেহেতু প্রকৃত অর্থে এটার বিরুদ্ধে তাদের কোনো অবস্থান নেবার সুযোগ নেই। বরং আপনার জামাতের এই যে মানুষের তৈরি আইন কবর রচনা করবে, যেটা জামায়াতের ছোটখাটো নেতা না, নায়েবে আমির মুজিবুর রহমান সাহেব বলেছেন, এটা প্রতারণামূলক বক্তব্য। প্রতারণামূলক বক্তব্য এই জন্য, যেটা নির্বাচনের সময় তারা প্রান্তিক জনগোষ্ঠীকে ভুল বোঝানোর জন্য বলতো তারা আল্লাহর আইন কায়েম করবে, ভেস্তের টিকিট বিক্রি করতো, এইসব করতো। আর অন্য ধর্মীয় সংগঠকদের সঙ্গে এবং বিদেশিদের সঙ্গে বসলে বলতো দেশের বর্তমান বিধি ব্যবস্থা দেশ পরিচালনার জন্য যথেষ্ট, তারা এটা করবে। আবার এখন সংসদে গিয়ে বলছে ওইটা বলার আগে জামায়াতের নিজের দল এবং রাজনীতিকে আগে কোরআনের আইন মতো পরিচালিত করুক। তারা তাহলে বলুক যে এই দেশের নাটক, নৃত্য, শিল্পকলা, সিনেমা, গান, ভাস্কর্য, এই সুদ ব্যবস্থা, ব্যাংকিং সেক্টর কোন কোরআনের কোন বিধান বলে তারা এটা করবেন এবং কোরআনের কোন বিধান বলে কিভাবে করবেন, এবং সে অনুযায়ী নিজেরা পরিচালিত হোক। আগে জনগণের সঙ্গে প্রতিশ্রুতি দেখ নির্বাচনের আগে যে আমাদেরকে আপনারা নির্বাচিত করলে আমরা এইভাবে রাষ্ট্র ব্যবস্থা সাজাবো, তখন তো বলেনি। এখন সংসদে এসে আবার ধর্মীয় কার্ড খেলে রাজনীতি করা শুরু করেছে। এগুলো প্রতারণা ছাড়া কিছু নয়। সৌরভ ভাই, আপনার কাছ থেকে জানতে চাই আরেকটি ভিন্ন প্রসঙ্গে। যুক্তরাষ্ট্রের সঙ্গে সই হওয়া বহুল আলোচিত বাণিজ্য চুক্তি সংসদে তোলার দাবি জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া ২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা। এর আগে যদি সরকার দলের পক্ষ থেকে বলা হয়েছিল চুক্তি বাতিল করা হবে না, কিন্তু তিনি বাতিলের প্রসঙ্গ তোলেননি, বলেছেন চুক্তিতে গোপন চুক্তি বলা হচ্ছে, সেটি যেন সংসদে আলোচনা হয়। আপনি কিভাবে? না, যে কোনো বিদেশি
রাষ্ট্রের সঙ্গে চুক্তি করলে সেটি জাতীয় সংসদে আলোচনা হওয়া উচিত, অর্থাৎ জাতীয় সংসদের মাধ্যমে দেশবাসী জানবে এবং সেখানে সরকারি দল বিরোধী দল সবাই থাকবে এবং এই আলোচনা শুধু জাতীয় সংসদে না, জনপরিসরে তো বেশ একটা সমালোচনা হয়েছে এবং এই চুক্তিতে অনেক ধারা আছে যেটা আমাদের জাতীয় স্বার্থের পরিপন্থী। এটা আলোচনা হওয়া উচিত, সংশোধন হওয়া উচিত। যদি বাতিল পুরোপুরি বাতিল নাও করা যায়, অনেক দেশ কিন্তু এটা স্থগিত করেছে, কিন্তু আমরা সেটা করিনি। মালয়েশিয়া বাতিলও করেছে, মালয়েশিয়া বাতিল করেছে। সুতরাং আমরা সেই চেষ্টা করব না কেন, যে চুক্তির কোথায় ভুল ত্রুটি আছে, কোথায় আমাদের স্বার্থের, শুধু এই যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি না, অন্য কোনো দেশের সাথেও যদি এ ধরনের বৈষম্যমূলক চুক্তি থাকে, জাতীয় স্বার্থে পরিপন্থী চুক্তি থাকে, সেটা নিয়ে আলোচনা হওয়া উচিত, চিহ্নিত করা উচিত এবং প্রয়োজনে ওই দেশের সাথে আলোচনা করে যে কোনো চুক্তিই কিন্তু সংশোধন করা যায়। এই যে আমরা সংশোধন আর সংস্কার নিয়ে যে বিতর্ক করছি, বরং যেসব বিষয় নিয়ে আলোচনা করা উচিত। এটাও সরাসরি ক্লোজ আছে, 6 মাস পরে যে কোনো পক্ষ চাইলে বাতিল করতে পারবে এই চুক্তি। করতে পারবে, কিন্তু যুক্তরাষ্ট্রের সাথে আমরা বাতিল কতটা করতে পারবো, আমরা তো সেই সেটা অনেক বড় একটি প্রশ্ন। আমাদের সরকার কতটা পারবে, ইলেকশনের 3 দিন আগে তারা এই ঝুঁকির মধ্যে ঢুকালো কেন দেশ? জি, সেটি আপনাদের তিনজনকে আলোচনায় অংশ নেওয়ার জন্য বাতিল করা তো এত সহজ সাধ্য না। এখন কথা এই ছিল আজকে 24 ঘন্টার আয়োজন। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাই।